আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ধানমন্ডিতে শিশু মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে কড়া নিরাপত্তায় আদালতে হাজির। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবার কথা বললেন সে সময়ের সেনাপ্রধান মইনুল আহমেদ, প্রকৃত দোষীদের বিচার দাবি। এবং একটি অপশক্তি অরাজক পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে বলে বিএনপির অভিযোগ। নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই মন্তব্য। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। রাজধানী ধানমন্ডি থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। বিকেলে তাকে কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করলে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এনামুল কবির রহমের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের কাছে জিগাতলায় শিশু মোতালিব হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহজাহান খান। ধানমন্ডির বাসা থেকে আটকের পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহতের যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। এই আসামির বিরুদ্ধে আজকের ঘটনায় সুস্পষ্ট অভিযোগ। সেখানে শটগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের তার যে কালো অধ্যায়, বিভিন্নভাবে যে এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা সৃষ্টির যে কৌশল, সেটি উনি বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অসুস্থতার কারণে রিমান্ড নামঞ্জুর করে শাহজাহান খানকে জামিনে মুক্তি চান তার আইনজীবীরা। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে, কারণ উনাকে গত 19 তারিখে হার্ট অ্যাটাক করে উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন। এটার পক্ষে সমর্থনে আমরা মেডিকেল সার্টিফিকেট সেখানে দিয়েছি। শাহজাহান খানকে আদালতে আনার সময় ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা বললেন সে সময় সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ। অনলাইন ভিডিওতে তিনি বলেছেন, পিলখানায় সে সময় বিডিআর সদর দপ্তরের সেনা কর্মকর্তাদের উপর হামলার খবর পেয়ে ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ঘটনা শুরুর দিকে র্যাবের একটি টিম পিলখানা এলাকায় পৌঁছলেও প্রবেশের অনুমতি না দেয় সমালোচনা করেছেন তিনি। ওই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন সাবেক সেনাপ্রধান। নাজিব বেগের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে সে সময়ের বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা মিলিয়ে মোট 74 জন প্রাণ হারান। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি। এবার সেই হত্যাযজ্ঞ নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন সে সময়ের সেনাপ্রধান মইনুল আহমেদ। জানান, বিপদ আঁচ করতে পেরেই 46 স্বতন্ত্র ব্রিগেডকে প্রস্তুতি নিতে বলেন তিনি। কিন্তু বিদ্রোহ প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। 9:47 ডিজি বিডিআরকে ফোনে পাওয়া গেল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তিনি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন।
ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ল। বিদ্রোহী বিডিআর সদস্যদের সাথে আলোচনায় বসার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন 3 বাহিনী প্রধানের সাথে। আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি, অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। এইমাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে। আমি আরও বলি, বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না, আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে। নির্মম ওই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার দাবি করেন তিনি। যারা এখনো দোষী চিহ্নিত হয়নি এবং এর সাথে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক। পিলখানার ঘটনায় আলাদা তদন্ত আদালত করলেও সে সময় সরকারের সহায়তা পাননি বলে উল্লেখ করেন সাবেক এই সেনাপ্রধান। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্য শান্তি বিনষ্টে একটি অপশক্তি অরাজক পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানী গুলশানে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে সঙ্গে বৈঠক নিয়ে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর ওষুধ ও পোশাক শিল্প সহ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। নতুন বাংলাদেশ গঠনে তরুণদের ভাবনার বাস্তবায়ন এবং দেশের অর্থনীতি মেরামতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এর আগে যুগপথ আন্দোলনে থাকা ন্যাপ, ভাসানী, বাংলাদেশ পিপলস পার্টি ও গণফোরাম নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। আমরা সরকারের সাথে সহযোগিতা করছি। যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন, কাজ করেছেন, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে। প্রয়োজনে এই 31 দফাতে যদি আরও কিছু পরিবর্তন আনার দরকার হয়, সেটাও করা হবে। এখন থেকে ডিবিতে আটক যে কোনো ব্যক্তির সন্ধান জানতে পারবেন তাদের স্বজনরা। পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে কোনো ধরনের গ্রেপ্তার বাণিজ্য হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। এনামুল কবির রূপমের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সময় কয়েক দফায় পদোন্নতি বঞ্চিত হয়েছেন রেজাউল করিম মল্লিক। তার ব্যাচের অনেকে এডিশনাল আইজি পর্যন্ত হয়েছেন, কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল এসপি পদে। গণ অভ্যুত্থানে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে ডিবি প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। দীর্ঘ 18 বছর যে নির্যাতন, অত্যাচার, অবিচার, অবহেলা, অপমান করা হয়েছে, এটা বাংলাদেশের প্রতিটি পুলিশ সদস্যই জ্ঞাত আছে। আমরা যারা পদবঞ্চিত, আমরা যারা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, তাদের দিক খেয়াল করে আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। যোগদান করে চ্যানেল আইকে বলেছেন, আগের মতো আর স্বজনদের খোঁজে আসা মানুষের ভিড় থাকবে না মিন্টো রোডের ডিবি কার্যালয়ের গেটে। যদি কোনো অপরাধীকে আমরা এখানে এনে থাকি, তাহলে অবশ্যই জানতে পারবে যে এখানে কে কোন আসামি আছে। বিভিন্ন সময়ে দুর্নীতি ও প্রতারণার কারণে হারানো ডিবির ভাবমূর্তি ফেরাতে চান বললেন ডিএমপির নতুন ডিবি প্রধান। আমরা যে বেতন এবং রেশন পাই, তা দিয়ে আমাদের সংসার চালাতে হবে। এখানে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় মামলা সহ যদি প্রমাণিত হয় সব ব্যবস্থা নিব। 17তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা বললেন, সব কর্মকর্তা সদস্যদের পদায়ন হলে ডিবির কার্যক্রমে গতি ফিরবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তার নেতৃত্বে অল্প কয়েকদিনের মধ্যেই যেভাবে আমরা আইন শৃঙ্খলা রক্ষায়
সার্বিকভাবে উন্নতি লাভ করছি। সেই ক্ষেত্রে আমি মাননীয় স্বরাষ্ট্র মহোদয়ের প্রতি এনামুল কবির রূপম, কৃতজ্ঞতা চ্যানেল আই, জ্ঞাপন ঢাকা। করছি। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটু বিরতি, আর বিরতির পরে দেখবেন কেনিয়ার একটি স্কুলে আগুনে 17 শিক্ষার্থীর মৃত্যু ও গুরুতর দগ্ধ কয়েকজন, এখনও নিখোঁজ কমপক্ষে 70 শিক্ষার্থী। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কেনিয়ার একটি প্রাইমারি স্কুলে আগুন লেগে কমপক্ষে 17 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কেনিয়ার নাইরি কাউন্টির হিলসাইড এন্দরসা প্রাইমারি স্কুলে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এক্ষেত্রে একটি অনুসন্ধানকারী দল কাজ করছে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কেনিয়ার বোর্ডিং স্কুলে আগুনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 2017 সালে রাজধানী নাইরোবির মই গার্লস হাই স্কুলে আগুনে 10 শিক্ষার্থী মারা যায়। এরও আগে নাইরোবির দক্ষিণ পূর্বে মাচাকস কাউন্টির একটি স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত 67 শিক্ষার্থী প্রাণ হারায়। এবারে কৃষি সংবাদ। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় কৃষকের বাড়ির আঙিনায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় পতিত স্থানে এই চাষাবাদে ব্যাপক লাভের আশা করছেন স্থানীয় কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। যশোরে হাজার হাজার বৃক্ষরোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আনোয়ার হোসেন সাগর। প্রায় 1.5 যুগ ধরে নিজ খরচে বিভিন্ন সড়কের দুপাশে গাছ রোপণ করছেন তিনি। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত এলাকাবাসী সহ সবাইকে আরও উদ্বুদ্ধ করবে বলছেন স্থানীয়রা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ফায়ার সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালক পর্ষদের প্রথম সভা হয়েছে। বুধবার ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে বোর্ডরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠনের পটভূমি ও দেশের ব্যাংকিং সেক্টরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে একটি কমিটি গঠন করা হয়। আজিজুর রহমানকে ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ আব্দুল কুদ্দুসকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং মোহাম্মদ সাইফুল আলমকে রিস্ক কমিটির চেয়ারম্যান এবং মোহাম্মদ রাগিব আহসানকে অডিট কমিটির চেয়ারম্যান করা হয়েছে।